নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক জলধর সেনের লেখা গল্প গৃহিণী রোগ। তাহলে শুরু করি। গল্পের নাম গৃহিণী রোগ। অফিস থেকে ফিরতে প্রত্যহই 6টা বাজে। আবার যেদিন কাজ চেপে পড়ে সেদিন 8টা, 8:30টাও হয়। যারা নিম্ন কর্মচারী তারা বলেন, অফিসের বড়বাবু মাস গেলে 400খানি টাকা পান, খাটবেন না? আমাদের যেমন দান তেমনই দক্ষিণা। 10টা 5টা কাশি বাজাই, 40-50 যা পাই বহুত আচ্ছা। এই তো গেল অফিসের কথা। বাড়ির অবস্থা আরও সঙ্গীন। সে কেমন শুনবেন? একদিন একটু সকাল সকাল অর্থাৎ অপরাহ্ন 6:30টার সময় বাড়ি এসে দেখি উপরে আমার শয়নঘরে আমার গৃহিণী শুয়ে আছেন। মাথার উপরে হু হু করে পাখা চলছে। বুড়ো ঝি শ্যামার মা গৃহিণীর পায়ের কাছে বসে আছে। আমাকে ঘরে প্রবেশ করতে দেখেই শ্যামার মা অতি কর্কশ স্বরে বলে উঠল, যা হোক, বাবুর ঘরে আসবার সময় হয়েছে, সেও ভালো। আমি এমন সুমিষ্ট সম্ভাষণের কোনো কারণ না বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? উনি শুয়ে রয়েছেন যে? অসুখ? আমার কথা শেষ করতে না দিয়েই শ্যামার মা ঝঙ্কার দিয়ে উঠল, শুয়ে থাকবে না কি নেচে বেড়াবে? এই যে এতদিন থেকে বাচ্চার আমার অসুখ, তার কি খোঁজ নেওয়া আছে? শ্যামার মা অনেক দিনের ঝি। সে আমার স্ত্রীকে মানুষ করেছিল। তাহার পর তিনি যখন আমার গৃহিণী হয়ে এলেন, তখন তার সঙ্গে সঙ্গে এই ঝিটিকেও ফাউ পাওয়া গিয়েছিল। শ্যামার মা বলতে গেলে সেই থেকেই এ বাড়ির অভিভাবিকা। তার উপরে কথা বলে এমন সাহস কারু হয় না। আর হবেই বা কার? বাড়িতে আমি আর আমার স্ত্রী, একটি মেয়ে, তাকেও বছর 2 হলো তালতলার ঘোষদের বাড়ি বিয়ে দিয়েছি। সে সেখানে বেশ সুখে আছে। সুতরাং শ্যামার মার ক্ষমতা অব্যাহতই আছে। শ্যামার মা যে গুরুচার্জ আমার উপর করল, তা অস্বীকার করে আরও গোলমাল না বাঁধিয়ে আমি নিতান্ত ভালো মানুষের মতো বললাম, এমন অসুখ, তা আমাকে অফিসে খবর পাঠালেই আমি তখনই ছুটে আসতাম, এত দেরি হতো না। শ্যামার মা উত্তর দিল, অসুখ কি আজই হয়েছে? এই মাসখানেক ধরেই অসুখ। সেই যে বেলা 11টার সময় 2টো ভাত মুখে দিয়ে, আহা, বাচ্চার আমার কি সে খাওয়া আছে? ওই নামমাত্র পাতের কাছে বসেই উঠে এসে সেই যে বিছানায় পড়ে, আর 5টার আগে উঠতে পারে না। সেই 5টার সময় কষ্ট করে ওঠে, তাই কি সাধ করে? শুয়ে থাকতে বললে বলে, না না, বাবুর আসার সময় হলো, তাকে আমি না দেখলে কে দেখবে? বাবুর তো সেদিকে দৃষ্টি কত। বাছার আমার শরীরে কি পদার্থ আছে? অসুখ যে কি এবং তাহা যে কেমন গুরু, শ্যামার মার এই সুদীর্ঘ বক্তৃতায় তাহার তো কোনো হদিশই পেলাম না। এতদিনের মধ্যে কোনো দিন কোনো কথা শুনতে পাইনি, দেখতেও পাইনি। কিন্তু আজ যে প্রকার গুরু ব্যাপার, তাতে সে কথা তো বলা যায় না। সুতরাং নিতান্ত বিনীতভাবে অপরাধ স্বীকার করে যতখানি সহানুভূতি সংগ্রহ করা যেতে পারে তাই করে বললাম, তাই তো, ভারী অন্যায় হয়ে গেছে। সেই গাধার খাটুনি খেটে সন্ধ্যার পর এসে আর কোনো দিকে চাইবার শক্তি থাকে না। তারই জন্য ওর অসুখ এমন বেড়ে উঠেছে। আমারই অমনোযোগে এমন হয়েছে। যাক, সে কথা বলে দুঃখ করে এখন আর কি হবে? আমি এখনই যাই, ললিত ডাক্তারকে ডেকে আনি। গৃহিণী এতক্ষণ নীরবই ছিলেন। ললিত ডাক্তারের নাম করতে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। মুখখানি যথাতিরিক্ত বিকৃত করে বললেন, ললিত ডাক্তার কেন, শ্রীচরণ কম্পাউন্ডারকে আনলেই হবে। আমার যেমন পোড়া কপাল। এই নাও, 400 টাকা মাইনের অফিসের বড়বাবুর
একমাত্র সহধর্মিণীর এমন দারুণ অসুখ, আর আমি কিনা ডাকতে চাইলাম পাড়ার ললিত ডাক্তারকে, যার মোটর দূরে থাক, গাড়ি ঘোড়াও নেই, যে 1 টাকার বেশি ভিজিট নেয় না, হয়তো পায়ও না। আমি কিনা আমার মহামহিমময়ী গৃহিণীর চিকিৎসার জন্য তাকে ডাকবার প্রস্তাব করলাম। কি ধৃষ্টতা আমার! আমি তখন আমার নির্বুদ্ধিতার কৈফিয়ত স্বরূপ বললাম, আরে ললিতকে কি আর চিকিৎসার জন্য ডাকতে চাইছি? তোমার যে রকম ভয়ানক অসুখ, তাতে বাড়িতে একজন ডাক্তার সর্বদার জন্য রাখা দরকার। তাই তাকে পাঠিয়ে দিয়ে আমি একজন বড় ডাক্তার আনতে চাচ্ছি। তোমার চিকিৎসা ললিতকে দিয়ে করাবো, আমি কি পাগল হয়েছি? মনে মনে কিন্তু যা বললাম তার লিখে কাজ নেই। কি আর করি, সেই সন্ধ্যাবেলাতেই আফিসের কাপড় না ছেড়েই একজন ভালো ডাক্তারের খোঁজে বার হলাম। কিন্তু যাই কার কাছে? ডাক্তার নীলরতন সরকার কি বিধান রায়ের কাছে গিয়ে আমার গৃহিণীর এবংবিধ দারুণ অসুখের কথা বললে তাঁরা তখনই হয় আমাকে পাগল বলে তাড়িয়ে দেবেন, আর না হয় দয়া পরবশ হয়ে আমাকে পাগলা গারদে পাঠাবার জন্য পুলিশের জিম্মা করিয়ে দেবেন। শেষে মনে পড়ল ডাক্তার বোসের কথা। শুনেছি তিনি নাকি এই রকম রোগীর চিকিৎসায় সিদ্ধহস্ত, কিন্তু তার সঙ্গে তো আমার তেমন আলাপ পরিচয় নেই। 2-3 বার বন্ধুদের বাড়িতে দেখা হয়েছিল মাত্র। তিনিও আমার নাম জানেন, আমিও তার নাম জানি। পথে ঘাটে দেখা হলে আজকালকার ভদ্রতা সঙ্গত নমস্কার মশাই, ভালো তো, এই রকম মামুলি সম্ভাষণের অধিক কোনো কথা কোনোদিন হয়নি। ঘনিষ্ঠতা তো দূরের কথা। তবে অনেকের কাছে তার প্রশংসা শুনেছি। ডাক্তারও বেশ নামওয়ালা, সুতরাং তাঁর কাছে যাওয়াই স্থির করলাম। ডাক্তার বোসের বাড়ি আমার জানা ছিল। তাঁর বাড়িতে গিয়ে শুনলাম তিনি বাড়িতেই আছেন। মিনিট 5 অপেক্ষা করবার পরই ডাক্তারবাবু উপর থেকে নেমে এলেন এবং আমাকে দেখে সহাস্য মুখে বললেন, এই যে বিজয়বাবু, আসুন আমার বসবার ঘরে। তাঁর রোগী দেখবার ঘরের মধ্যে গিয়ে আমাকে বসিয়ে বললেন, তারপর এই অসময়ে একেবারে আফিসের ড্রেসে এসে উপস্থিত, ব্যাপার কি? আমি বললাম, ব্যাপার কিছু সঙ্গীন না হলে কি এ সময় আপনাকে বিরক্ত করতে আসি? আপনার সময় হবে তো? সব কথা বলতে হয়তো 10 মিনিট লাগবে। ডাক্তার বললেন, আমি এখন আর কোথাও বেরোবো না, যথেষ্ট সময় আছে। কেউ ডিস্টার্ব না করে দুয়ারটা বন্ধ করে দিই। এই বলে তিনি ঘরের প্রবেশদ্বার বন্ধ করে বিজলি বাতি ও পাখা খুলে দিলেন। তারপর বললেন, এখন বলুন আসল ব্যাপারটা কি? আমি বললাম, আমার স্ত্রীর নাকি ভয়ানক অসুখ। ডাক্তার হেসে বললেন, নাকি? কথাটা তো বুঝতে পারলাম না বিজয়বাবু। আমি বললাম, কি যে অসুখ তা আমি জানি নে। প্রত্যহ 9:30 অফিসে যাই, 6:30 7টায় বাড়ি ফিরি। আমার স্ত্রীকে কোনোদিনই অসুস্থ দেখিনি। আজ 18 বছর যেমন দেখে আসছি তাই দেখি। শরীরেও কোনো বৈলক্ষণ্য দেখিনি। বাড়িতে ছেলেপিলেও নেই যে হাঙ্গামা পোয়াতে হয়। একটি মাত্র মেয়ে, তারও 2 বছর হলো বিয়ে দিয়েছি। সে কখনো 1-8 বেলার জন্য আসে, আবার চলে যায়। বাড়িতে চাকর, ঝি, বামুন, সইস, কোচোয়ান সবই আছে। গিন্নিকে শ্রমসাধ্য কোনো কাজই করবার দরকার হয় না। এই তো অবস্থা। আজ এই একটু আগে বাড়ি এসে দেখি তিনি শুয়ে আছেন। আমি ঘরে প্রবেশ করতেই তার বাপের বাড়ি থেকে আমদানি বুড়ো ঝি শ্যামার মা একেবারে রেগে অস্থির। তার বাছার নাকি গুরুতর অসুখ, আর আমি নাকি কোনোদিন সেদিকে দৃষ্টি দিইনি। আমি তো মশাই মহা সংকটে পড়লাম। শেষে অনেক বক্তৃতা ও অনেক ভৎসনার পর
শ্যামার মা রোগের যে বিবরণ দিলেন তা থেকে আমি একবর্ণ বুঝতে পারলাম না। আপনি শুনেছি মনস্তত্ত্ববিদ চিকিৎসক, আপনি যদি কিছু বুঝতে পারেন। শ্যামার মা বললে যে তাঁর বাছা অর্থাৎ আমার স্ত্রী বেলা 11টার সময় প্রত্যহই পাতের কাছে বসেন মাত্র, তারপর উঠেই যে শয্যা গ্রহণ করেন, বিকেলে 5টার পূর্বে আর সে শয্যা ত্যাগ করতে পারেন না, এমনই তিনি কাতর। আমি 6টার পর বাড়ি আসি, তখন আর কিছু দেখতেও পাইনে, জানতেও পাইনে, গৃহিণীও কিছু বলেন না। আজ 5টার পরেও তিনি শয্যা ত্যাগ করতে পারেননি। এই পর্যন্তই আপনাকে বলতে পারি ডাক্তারবাবু। কাজেই আমাকে ডাক্তার ডাকতে ছুটে আসতে হলো। ডাক্তার বোস আমার কথা শুনে হেসে বললেন, আপনাকে আর বলতে হবে না, আমি আপনার গৃহিণীর ও আপনার অসুখের কথা বুঝতে পেরেছি। আমি সবিস্ময়ে বললাম, আমার অসুখ? আপনি কি এতক্ষণ সব কথা শোনেননি? অসুখ আমার স্ত্রীর, আমার নয়। আমি বেশ সুস্থ আছি। ডাক্তার বললেন, সে পরে বিবেচনা করা যাবে। এখন আমাকে কি করতে বলেন? এখনই কি আপনার রোগীকে দেখতে যেতে হবে? আমি বললাম, সর্বনাশ, আপনি এখনই যাবেন কি? তাহলে কি গৃহিণী আপনাকে আমল দেবেন, না আপনার ব্যবস্থা মতো ঔষধ ব্যবহার করবেন? তিনি অমনি বলে বসবেন, বড় ডাক্তার না ছাই, ওর মোটেই পসার নেই। বড় ডাক্তারদের কি ডাকবা মাত্রই পাওয়া যায়? আপনি পণ্ডিত হয়ে কথাটা বুঝতে পারেননি। আপনি আসছে কাল একটা সময় বলে দিন, সেই সময় যাবেন। আমি বাড়ি গিয়ে আপনার এখন সময় হলো না, আর আপনার ভয়ানক পসারের কথা সত্য মিথ্যা বানিয়ে তাকে বলে আপনার উপর তার শ্রদ্ধা বাড়িয়ে রাখব। তবে তো এ রোগের চিকিৎসা ঠিক হবে। কি বলেন ডাক্তারবাবু, আমার কথা সঙ্গত কি না? ডাক্তারবাবু বললেন, সত্যি আমি অতটা ভেবে দেখিনি বিজয়বাবু। আপনি দেখছি মনস্তত্ত্ব বিষয়ে আমার অপেক্ষাও সূক্ষ্মদর্শী। যাক, তাহলে আমি কাল 9:30টায় আপনার বাড়িতে যাব। ঠিকানাটা লিখে রাখছি। আমি বললাম, আর একটু আগে কি সময় করতে পারবেন না ডাক্তারবাবু? 9:30টায় গেলে হয় কাল আমাকে আফিস কামাই করতে হয়, আর না হয় লেট হয়। তাতে কাজের ভারী অসুবিধা হবে। ডাক্তারবাবু একটু চিন্তা করে তাঁর ডায়েরি বইখানা নেড়েচেড়ে বললেন, বেশ, 1 ঘন্টা আগে 8:30টায় যাব। কেমন? তাহলে তো আপনার অসুবিধে হবে না? আমি বললাম, না, কোনো অসুবিধা হবে না। ঠিক 8:30টাতেই যাবেন। 10 মিনিট আগে গিয়ে যেন না ওঠেন, বরঞ্চ 2 মিনিট দেরি হলেও কোনো ক্ষতি হবে না। আগে গেলে কি হবে বুঝেছেন তো? গৃহিণী অমনি মনে করবেন এ ডাক্তারের হাতে তেমন রোগী নেই। ডাক্তার বললেন, আর আপনাকে কিছু বলতে হবে না, আমি বেশ বিবেচনা করে কাজ করব। আমি সব বুঝতে পেরেছি। আমি বললাম, ডাক্তার বোস, কিছু যদি মনে না করেন তাহলে আর একটা কথা বলতে চাই। তিনি বললেন, সে কি কথা, আপনি বলুন না। আমি বললাম, দেখুন, আমি অনেক দিন দেখেছি আপনি সকালে বা বিকেলে যখন রোগী দেখতে আপনার মোটরে চড়ে যান, তখন আপনার পরনে খদ্দরের ধুতি, গায়ে গরদের পাঞ্জাবি আর কাঁধের উপর খদ্দরের চাদর দেখতে পাই। পায়ে কি দেন দেখতে পাইনি, হয়তো চটিই হবে। ও যে শ্বশুর বাড়ির নেমন্তন্নে যাবার পোশাক। ওপরে আমার বাড়ির রোগিণীকে দেখতে গেলে তিনি আপনাকে আমলই দেবেন না। আপনাকে একেবারে ফিটফাট সাহেব সেজে যেতে হবে। 3টা বাংলা কথার সঙ্গে 10টা ইংরেজি কথা বলতে হবে। তবে তো রোগীর মনে হবে, হ্যাঁ, ডাক্তার বটে। কি যে বিপদে পড়েছি ডাক্তার বোস, তা আমার এইসব ভদ্রতা বিরুদ্ধ কথা থেকেই আপনি বুঝতে পারছেন।
আমি ফিরে গিয়ে আপনার সম্বন্ধে যেসব কথা তাকে বলে তার শ্রদ্ধা বাড়িয়ে রাখব, কাল তার কিছু গলতি হলে কি আর আমার বাঁচোয়া থাকবে? এই এত কথা বলতে হলো। আমার অবস্থা বিবেচনা করে ক্ষমা করবেন। ডাক্তারবাবু বললেন, ও সব কিছু মনে করবেন না। আমাদেরও অনেক রকম রোগী নিয়ে কারবার করতে হয়। বিশেষ মাথা পাগলা রোগী নিয়ে আমাকে অনেক সময় থাকতেও হয়। তাদের কথার কাছে আপনার কথাগুলো তেমন বেশি অসংলগ্ন নয়। বিশেষত আপনাকে যে রোগী নিয়ে ঘর করতে হচ্ছে, তাতে আপনাকে যে বিশেষ সতর্ক হতে হয় এ তো জানা কথা। তাহলে আপনি আসুন, আমি কাল ঠিক কাঁটায় 8:30 যাব, আর যা যা করতে হয় করব। কোনো রকম ভুলের জন্য আপনাকে বিব্রত হতে হবে না। আমি বিদায় নিয়ে উঠে দাঁড়িয়েছি, তখন আর একটা কথা মনে পড়ে গেল। আমি বিনীতভাবে বললাম, আর একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বড়ই বিরক্ত করছি ডাক্তার বোস, ক্ষমা করবেন। ডাক্তার হেসে বললেন, আবার কি ভুল হলো বলুন। আমি বললাম, রোগী দেখে আপনি যখন উঠবেন, আমি তখন আপনাকে 16টি টাকা ফি দেব। আপনি অমনি বলে বসবেন, আপনার ফি 16 নয় 32 টাকা। বুঝলেন? এটাও দরকার, ভুলবেন না। ডাক্তার উচ্চ হাস্য করে বললেন, বিজয়বাবু, আপনি দেখছি এসব রোগের আমার অপেক্ষাও পাকা চিকিৎসক। বেশ বেশ, তাই হবে, আমি 32 টাকাই চাইব। ডাক্তার বোসের নিকট বিদায় নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। এসে দেখি গৃহিণী শয্যাত্যাগ করে ঘরের মেঝেতে বসেছেন, বামুন ঠাকুর এক বাটি দুধ হাতে করে দাঁড়িয়ে আছেন, আর শ্যামার মা দুধটুকু খাবার জন্য গৃহিণীকে জেদ করছেন। আমাকে দেখেই শ্যামার মা বলল, ডাক্তার আসছে নাকি? আমি বললাম, জানো তো কলকাতা শহরে বলবা মাত্রই বড় ডাক্তার মেলে না। আমার গৃহিণী বললেন, সে তো ঠিক কথা, বড় ডাক্তারদের কত রোগী, 3 দিন ঘুরে তবে একজনকে পাওয়া যায়। মিথ্যে কথা বলতে কোনো দিনই আমার বাধে না। তা যদি হতো তাহলে আর 30 টাকার কেরানি থেকে 400 টাকার বড়বাবু হতে পারতাম না। সুতরাং গৃহিণীর অনুকূল মন্তব্য শুনে আমার মিথ্যার ভাণ্ডার একেবারে খুলে গেল। আমি আফিসের কাপড় ছাড়তে ছাড়তে বললাম, বুঝলে, এই কলকাতা শহরে বড় ডাক্তার হঠাৎ পাওয়া যে কি মুশকিল, তা আজ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এই ধরো না, এখান থেকে বেরিয়ে প্রথমে তো ঠিকই করতে পারিনি কার কাছে যাই। শেষে ভাবলাম, টাকা আগে না প্রাণ আগে। এই কথা মনে হতেই একেবারে ছুটে গেলাম নীলরতন সরকারের বাড়ি। সেখানে গিয়ে শুনি 3 দিন থেকে তিনি অসুস্থ, নিচেও নামেন না, রোগীও দেখেন না। তখন আর কি করি, দৌড়লাম বিধান রায়ের বাড়ি। গিয়ে দেখি তিনি ব্যাগ সাজাচ্ছেন। কি ব্যাপার না, এখনই তাকে কোন নরসিংগড় না প্রতাপগড়ে যেতে হবে। মোটর প্রস্তুত, 1 ঘন্টা পরেই হাবড়ার ট্রেন। কি করি, সেই গোলমালের মধ্যেই তাকে রোগীর অবস্থা বললাম। তিনি বললেন, এক কাজ করুন, যে রোগের কথা বললেন তার চিকিৎসার সম্বন্ধে ডাক্তার বোস খুব উপযুক্ত, তাকেই নিয়ে যান। আমি যদি থাকতাম তাহলেও তাকে নিয়ে যেতেই আপনাকে পরামর্শ দিতাম। সেখান থেকে ছুটলাম ডাক্তার বোসের বাড়ি। বিলম্ব তো করা যায় না। তাঁর বাড়ি ঠিক সময়ে পৌঁছলাম। তিনি রোগী দেখতে বেরোচ্ছেন, মোটরে 1 পা দিয়েছেন। সেই সময় গিয়ে আমি উপস্থিত। তিনি আর ঘরে ফিরলেন না, তার খুব তাড়াতাড়ি কোথায় যেতে হবে। আমি আমার বিপদের কথা বলতে তিনি বললেন, তাই তো বিজয়বাবু, এখন তো যেতেই পারবো না। এত রোগী আমার হাতে যে বাড়ি ফিরতে সেই রাত 11টা, তখন তো আর যাওয়া যায় না। আচ্ছা দেখছি।
এই বলে তার নোটবুক খুলে দেখে বললেন, কাল বেলা 1টার পূর্বে আর আমার যাওয়ার সুবিধে হবে না। তখন কি করি? অনেক সাধ্য সাধনা করলাম, যা চাইবেন তাই দিতে স্বীকার করলাম। তবুও আজ রাত্রিরে তিনি সময় করতে পারবেন না বললেন। অনেক অনুরোধের পর তিনি কাল ঠিক 8:30টার সময় আসতে স্বীকার করে সেই কথা নোটবুকে লিখে নিলেন। একবার মনে হয়েছিল জিজ্ঞাসা করি ফি কত দিতে হবে। তখনই ভাবলাম, টাকা আগে না প্রাণ আগে, যা চাইবে তাই দেব, কি বলো? এইবার গৃহিণীর মুখে হাসি ফুটল। তিনি বললেন, আহা, বড় কষ্ট তো হয়েছে। ও রাধি, ও ঠাকুর, বাবুর হাত মুখ ধোয়ার ঠিক করে দাও। যাও ঠাকুর, এত রাত্রি আর জলখাবার দিয়ে কাজ নেই, শিগগির একেবারে খাবার ঠিক করে দাও। যাক, মিষ্ট কথায় পেট না জুড়োক, শরীর তো জুড়িয়ে গেল। আমি তখন সাহস পেয়ে বললাম, হ্যাঁ, ডাক্তার বটে বোস। দেখো দেখি কি পসার, রাত 11টা পর্যন্ত রোগী দেখতে হয়। কাল 1টার আগে আসতে পারবে না বলে বসল। শেষে অনেক করে বলে তবে 8:30 করলাম। এ তো আর আমাদের ললিত ডাক্তার নয়, এ একেবারে সাহেব। বাংলা কথা বড় একটা বলেই না, আর কি প্রকাণ্ড মোটর। গৃহিণী বললেন, তার হবে না? অত বড় ডাক্তার যে পাওয়া গিয়েছে, এই আমার সৌভাগ্য। যাক, এতগুলো মিথ্যা কথা একেবারে বৃথায় যায়নি, কাজ হয়েছে। আমি নিশ্চিন্ত হলাম। পরদিন 8টা বাজতেই গৃহিণী মহা ব্যস্ত হয়ে উঠলেন। ওগো, তুমি নিচের বৈঠকখানায় গিয়ে থাকো। কি জানি, বলা তো যায় না, ডাক্তার সাহেব যদি 8:30টার আগেই এসে পড়েন। আমি বললাম, তুমি বলো কি? এ কি যে সে ডাক্তার যে আধ ঘন্টা আগে এসে বসে বসে গল্প করবে? ডাক্তার ঠিক 8:30টায় আসবে, 2 মিনিট আগে আসবারও তার সময় হবে না। গৃহিণী উল্লসিত হয়ে বললেন, তা কি আর জানি নে, তবুও তুমি নিচে গিয়ে অপেক্ষাই করো না। আমি তো সবই ঠিক করে এসেছি, তবুও গৃহিণীর আদেশে নিচে যেতে হলো। পূর্বের ব্যবস্থা মতো ডাক্তার 8:30টার সময় এলেন, একেবারে 18 আনা সাহেব। এসেই তাড়াতাড়ি রোগী দেখতে চললেন। মুখে একটাও বাংলা কথা নেই, খাঁটি বিলাতি বুলি। গৃহিণী প্রস্তুতি ছিলেন। ডাক্তার তখন বুক পিঠ পরীক্ষা করলেন, কতক কথা বাংলাতেই রোগিণীকে জিজ্ঞাসা করলেন, কতক বা আমাকে ইংরাজিতে বললেন। আমি আবার সেই সব কথা তর্জমা করে উত্তর শুনিয়ে দিলাম। ডাক্তারের সেসব জিরার কথা আনুপূর্বিক বলে আর কাজ নেই। অবশেষে তিনি বললেন, রোগ কঠিনই বটে, তবে আমি ঠিক এই রকম একটা রোগীকে মাসখানেক আগে 3 দিনে আরাম করেছি, 6 ডোজ ওষুধ দিয়ে। একেও বোধহয় 3 দিনেই সারাতে পারব। সেই রোগীর জন্য ব্যবস্থা লিখে দিলাম। তারা কোনো দোকানে সে ওষুধ পেলে না। শেষে কি করি? আমাকেই বেরুতে হলো। একটা সাহেবের দোকানে 1 শিশি মাত্র ওষুধ ছিল, 10 টাকা দিয়ে তাই নিয়ে এলাম। 6 ডোজে 6 ড্রপ মাত্র খরচ হলো, বাকিটা আমার কাছেই আছে। আপনাকে বেলা 10:30টায় একবার আমার বাড়ি যেতে হচ্ছে। আমি এখন বাড়ি ফিরতে পারছি না। আপনার ওষুধ দেওয়ার জন্যই 10:30টায় আমি 5 মিনিটের তরে বাড়ি ফিরব। 6 দাগ ওষুধ দেব। রোজ সকাল বিকালে 1 দাগ করে খাওয়াতে হবে। আজ এবেলা ওষুধ এনেই 1 দাগ খাইয়ে দেবেন। তারপর পথ্যের কথা। এ রোগে পথ্যই হচ্ছে প্রধান। তার একটু গোল হলেই সব মাটি হবে, রোগীকে বাঁচানো দায় হবে। সুতরাং পথ্য দেওয়ার ভার আপনাকে নিতে হবে। চাকর দাসী বা আর কারো উপর সে ভার দিলে আমি চিকিৎসার দায়িত্ব নিতে পারবো না।
3 দিন আপনাকে আফিস কামাই করতে হবে শুধু রোগীর পথ্যের ব্যবস্থার জন্য। পথ্য হচ্ছে বেলা 12টার সময় 6 আউন্স ডাবের জল, বেলা 3টার সময় 4 আউন্স ঘোল, আর রাত 7:30টার সময় 6 আউন্স ছানার জল। মেজার গ্লাসে মেপে খাওয়াতে হবে, একটু কম বেশি হলেই বিপদ। কাজেই এ ভার আপনাকে নিতে হবে, আর কারো উপর নির্ভর করবেন না। এই ঔষধ আর এই পথ্য আজকাল 2 দিন চলবে। পরশু আমি এসে পুনরায় পরীক্ষা করে যদি অন্য কোনো ব্যবস্থা দরকার হয় তা করব। আপনি পরশু সকালে খবর দিতে পারেন ভালো, না হয় আমিই আসব। আমি আর বসতে পারছি না, অনেক জায়গায় যেতে হবে। এই বলে ডাক্তার যেই উঠবেন আমি অমনি তাকে 16টি টাকা দিলাম। তিনি টাকার দিকে চেয়েই বললেন, আমার এসব কেসে ফি 32 টাকা। আমি তখনই আর 16 টাকা দিয়ে বললাম, আপনি 32 কেন, তার ডবল চাইলেও দিতাম। ডাক্তার বললেন, কোনো ভয় নেই, 3 দিনেই রোগ সেরে যাবে। এই বলে তিনি চলে গেলেন। কি করি? আফিস কামাই করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। 10টার সময় পাশের বাড়ি থেকে আফিসে বড় সাহেবের কাছে টেলিফোন করে আমার বিপদের কথা জানালাম এবং আমার সহকারী বিধুবাবুকে একবার আমার বাড়িতে পাঠাবার জন্য অনুরোধ করলাম। সাহেব সব কথা শুনে দুঃখ প্রকাশ করলেন এবং 3 দিনের ছুটি মঞ্জুর করলেন। 10:30টার সময় গিয়ে ডাক্তারের কাছ থেকে 6 দাগ ঔষধ নিয়ে এলাম। দাম দিতে চাইলাম, তিনি নিলেন না। যেমন যেমন ব্যবস্থা করেছিলেন সেইভাবে ঔষধ ও পথ্য দেওয়া গেল। কোনো রকমে দিনমান কেটে গেল, কিন্তু রাত আর কাটে না। 6 আউন্স ডাবের জল, 4 আউন্স ঘোল আর 6 আউন্স ছানার জল খেয়ে কি মানুষ দিন রাত কাটাতে পারে? গৃহিণী সন্ধ্যার পর থেকেই ক্ষুধার জ্বালায় ছটফট করতে লাগলেন, কিন্তু উপায় নেই, ডাক্তারের নিষেধ। কোনো রকমে রাত কেটে গেল। ভোরে উঠেই আমাকে পাঠালেন ডাক্তারের কাছে। বলে দিলেন যে কাল 2 দাগ ওষুধ খেয়েই অসুখ সেরে গেছে, ভয়ানক ক্ষুধা হয়েছে, পথ্যের অন্য ব্যবস্থা করতেই হবে। ডাক্তারের বাড়ি গিয়ে সব কথা বলতে তিনি গম্ভীর হয়ে বললেন, ওষুধে যে ফল হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। যিনি আহারের সময় পাতের কাছে বসেই অমনি উঠে পড়তেন, তার যে যথেষ্ট ক্ষুধার উদ্রেক হয়েছে এ খুব শুভ লক্ষণ। কিন্তু তাই বলে আজই ঔষধ বা পথ্যের কোনো পরিবর্তন করতে পারছি না। আজ ওই ব্যবস্থাই চলবে, কাল গিয়ে পরীক্ষা করে দেখে যা ভালো হয় করা যাবে। আমি বললাম, আপনি তো ব্যবস্থা করে দিলেন, এদিকে বাড়িতে যে আমার তৃষ্ণানো ভার হবে তার উপায় কি? ডাক্তার হেসে বললেন, এই পাপের শাস্তি আপনাকে ভুগতেই হবে। কি করব? বাড়ি ফিরে এসে গৃহিণীকে সমস্ত কথা বললাম। তিনি তো রেগেই অস্থির। শুধু ডাবের জল আর ছানার জল খেয়ে কি মানুষ থাকতে পারে? উপায় কি? চিকিৎসক যা বলেছেন তা প্রতিপালন করতেই হবে। সেদিন যে কি কষ্ট গেল তার কহতব্য নয়। পরদিন ঠিক 8:30টার সময় ডাক্তার এলেন। পূর্বের মতো পরীক্ষা করলেন। তাহার পর আমাকে বললেন, বৈঠকখানায় চলুন, বিশেষ বিবেচনা করে ব্যবস্থা করতে হবে। বৈঠকখানায় এসে ডাক্তারবাবু বললেন, বিজয়বাবু, আপনার গৃহিণীর আর অসুখ হবে না। এই 2 দিনেই তার যথেষ্ট শিক্ষা হয়েছে, তাকে আর ওষুধ খেতে হবে না। তিনিও আর পাতের কাছে বসেই উঠবেন না। কিন্তু একটা গোল রইল, আপনার রোগ তো সারল না। আপনার গৃহিণী যদি মাসের মধ্যে 2 বার এইভাবে অসুস্থ হতেন আর আপনাকে আফিস কামাই করতে হতো, খরচের কথা না হয় নাই ধরলাম, তাহলে এইভাবে মাস 6-এর মধ্যে আফিস কামাই করলে
মনিবরা বিরক্ত হয়ে আপনাকে চাকরি থেকে তাড়িয়ে দিতেন, তাহলে হয়তো আপনার রোগ সারত। কিন্তু এই দুদিনে আপনার গৃহিণী যে শিক্ষা পেয়েছেন তাতে তার আর কোনো দিন এরকম অসুখ হবে না। আপনাকেও আফিস কামাই করে চাকরি হারাতে হবে না। সুতরাং আপনার গুরু রোগ থেকেই গেল। আমি বললাম, আপনি কি বলছেন? আমার তো কোনো রোগই নেই। ডাক্তারবাবু হেসে বললেন, আপনি রোগের কথা জানবেন কি করে? আমরা ডাক্তার, আমরা মানুষ দেখলেই তার কি রোগ হয়েছে তা বলতে পারি। আপনার রোগের ইংরেজি নাম তেমন নেই, তবে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে একটি রোগের কথা আছে, তার সমস্ত লক্ষণই আপনাতে বিদ্যমান। সে রোগের নাম গৃহিণী রোগ। আপনার সেই রোগ হয়েছে, কিন্তু তার চিকিৎসা পদ্ধতি আমি জানি নে, বুঝেছেন? ও কি, আজ 32ও নয় 16ও নয়, আজ আমি ফি নেব না। নমস্কার। এতক্ষণ শুনলেন জলধর সেনের লেখা গল্প গৃহিণী রোগ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।